হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু Xenon Thread। আজকের ভিডিওতে আমরা দেখব যে 2026 সালে কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট শেখা যায়। কারণ আমরা দেখতেছি যে দিন যত আগাচ্ছে এখন এআইও আসছে, প্রযুক্তির উন্নয়ন হচ্ছে। তো এখন একটা মেইন প্রশ্ন যে আজকের এই সময় আছে, বর্তমান সময়ে এসে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শেখা ঠিক হবে কিনা, বা শেখার সময় কিভাবে শিখবো বা কতটুকু শেখা উচিত। কারণ দেখুন, যেহেতু আমাদের যুগ বদলায়, তারপর প্রযুক্তি বদলায়। সো এই কারণে আমাদের নিজেদেরও কিন্তু আপডেট থাকতে হবে। সো এর জন্য কিন্তু অনেক কিছু সিস্টেম বা আমাদের শেখার ধরন চেঞ্জ হতে পারে। সো আজকে দেখবো যে কিভাবে 2026 সালে একটা কমপ্লিট গাইড, রোড ম্যাপ, যে সেফলি কিভাবে আপনারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন, বা কিভাবে শিখলে বা কোন সেক্টরটা শিখলে কোনটা শিখলে আপনারা আরো এগিয়ে থাকতে পারেন। সো প্রথমে উম সো প্রথমে আমাদের মূলত বেসিকটা ক্লিয়ার করতে হবে। প্রথমে স্টেপ ওয়ান, যে আমাদের ইন্টারনেট এবং বেসিক কনসেপ্ট। শুরুতে বুঝতে হবে ওয়েবসাইট কিভাবে কাজ করে, তারপর ইন্টারনেট কিভাবে কাজ করে, ডোমেইন, হোস্টিং, ব্রাউজার। প্রথমে এগুলো আমাদের বেসিক, যেগুলা ইন্টারনেট, যেটা বুঝতে হবে যে আমাদের ওয়েবসাইট আসলে কিভাবে কি কাজ করে সেটা বুঝতে হবে। যেমন আমি যদি একটা ওয়েবসাইটে ঢুকে দেখাই, যেমন আপনার কিন্তু ওয়েবসাইট পাথ, ইউআরএল এসব বুঝতে হবে। যেমন হ্যাঁ, এখানে আমি একটা ওয়েবসাইট, যেমন আল জাজিরা। হ্যাঁ, আমরা এই ওয়েবসাইটটা গেলাম। সো এখানে দেখুন, এখানে কিন্তু এটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটি কি, এখানে কিন্তু কিভাবে ওয়েবসাইটটা কাজ করে, এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটা ইউআরএল সেকশন, যে এখানে কিন্তু আমাদের যে ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা বুঝতে হবে। এটা হলো পাথ। যেমন এখানে দেখুন, যে মিডল ইস্টে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে কিন্তু একটা পাথটা চেঞ্জ হয়েছে। কিন্তু আবার যদি আমরা এখান থেকে যদি এবার ব্যাকে যাই, দেখুন এটা আবার aljazeera.com সেখানে চলে আসছে। এগুলো কি হলো, এগুলো হচ্ছে গিলা পাথ, বা এগুলো আপনার যখন শিখবেন তখন বুঝতে পারবেন। মূলত আপনারা এভাবে দেখবেন যে ওয়েবসাইট মূলত সার্চ করা বা ওয়েবসাইট কিভাবে একটা কাজ করে এটা বুঝতে হবে। আমরা কিন্তু যেটা উপরে যে সিস্টেমটা দেখতেছি, যেমন এখানে একটা বাটন, তারপর সাইন আপ, এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড সেক্টর। ওয়েব ডেভেলপমেন্টের দুটো সেক্টর, একটা হলো গিয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আর একটা হলো গিয়া ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। সেই দুইটা সেক্টরের মধ্যে প্রথমে আমরা যেটা প্রথম ওয়েবসাইট খুলে আমরা যেটা দেখতে পারি সেটা হলো ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ডে যেটা হলো সেটা হলো ব্যাক এন্ড হলো এমন একটা জিনিস যেখানে আমরা মূলত যেটা আমরা দেখতে পারি না, কিন্তু ব্যাক এন্ডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেক্টর। যারা আমরা ইউজার যারা থাকি, ওয়েবসাইট ইউজার বা ইউজার যারা, তারা আমরা কখনো এটা দেখতে পারি না। যেমন এটা কিন্তু একটা ব্যাক এন্ডের, যে এখন যেটা দেখালাম, যে aljazeera.com যে পাথ সিলেক্ট করা, যেমন অন্য একটা কোনো একটা যদি মিডল ইস্টে ক্লিক করি, তো দেখেন এখানে যে মিডল ইস্ট নামে একটা যেটা চলে আসছে। এরপর যদি এখানে দেখি, দেখুন এভাবে একটির পর একটি কিন্তু পেজ এভাবে কিন্তু কানেক্ট হয়। এটা কিন্তু আমাদের ব্যাক এন্ডের কাজ কিন্তু এগুলা। এছাড়াও কিন্তু ব্যাক এন্ডে কিন্তু অনেক কাজ আছে, যেমন আমাদের ইউজারের ডেটা, এসব কিন্তু আমাদের ব্যাক এন্ডের কাজ। তারপর এছাড়াও আছে এপিআই, হলো গিয়া একটা একটা দিয়ে আরেকটা পর্যায়ে যাওয়া। এগুলো আসলে আমরা যারা নতুন ইউজার আছি তারা, নতুন যারা আছি তারা একদমই বুঝবো না, কারণ এটা খুবই ক্রিটিক্যাল। কিন্তু আপনি যখন অ্যাডভান্স করে দেবেন তখন বুঝতে পারবেন। তো প্রথমে একটু অ্যাডভান্স কথা বলে ফেলতেছি। তো ভয় পাওয়ার কিছু নেই। আপনারা আস্তে আস্তে সবকিছু শিখতে পারবেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তো প্রথমে আমরা যেটা দেখছি, যে এখানে হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম বাটন ক্রিয়েট করা, তারপর এরকম ইমেজ গুলো যেগুলোই আমরা ওয়েবসাইট ওপেন করে দেখতে পারি, সেটা হলো ফ্রন্ট এন্ড সাইড। আর ব্যাক এন্ড সাইড হলো এই ওয়েবসাইটের যে ইঞ্জিন, যে আমরা এভাবে চালাচ্ছি, কিভাবে চলতেছে ওয়েবসাইটটা। সে ওয়েবসাইট চালানোর জন্য কিন্তু একটা ইঞ্জিন আছে, সেটা হলো গিয়ে ইঞ্জিন। তো এখানে আপনাদের এটা ধরে নেন যে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে দুইটা সেক্টর, ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে দুইটা সেক্টর, একটা হলো ব্যাক এন্ড আর একটা হলো ফ্রন্ট এন্ড। আর ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড যে কোনো একটা শিখতে পারেন, বা আপনার যদি ফুল স্ট্যাক শিখতে চান তখন আপনার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটো শিখে ফুল স্ট্যাকও শিখতে পারেন। সো এরপর আমাদের কি শিখতে হবে, এরপর আমাদের যখন আমরা মূলত ওয়েবসাইট কি, বা এটা একদম বেসিক কনসেপ্ট, বা অনেকেই বিগিনার বলতে আমরা অনেকেই জানি যারা ওয়েবসাইট ব্যবহার করছি, বা যে কোনো টুল, বা যারা যেসব টুল ব্যবহার করছি, অনেক টুল আছে না, যেমন
ওরকম ওয়েবসাইট যারা ভিজিট করছি বা ফেসবুক যারা ওয়েবসাইটে চালাইছি, ইনস্টাগ্রাম যারা ওয়েবসাইটে চালাইছি, তারা প্রায়শই বুঝি যে আসলে এখানে ইন্টারনেট এবং বেসিক কনসেপ্ট আমরা সবাই বুঝি। এটা নিয়ে আসলে আলোচনা করার তেমন কিছু নাই, কিন্তু ওটা বোঝা দরকার ছিল যে এখানে ফ্রন্ট-এন্ড এবং ব্যাক-এন্ড এই জিনিসটা প্রথমে বোঝা উচিত ছিল যে ওয়েবসাইটে খুলে আমরা যেটা দেখতে পাই সেটা হলো ফ্রন্ট-এন্ড, আর এর পিছনে যেটা থাকে মূলত ওয়েবসাইটটা যেভাবে চলতেছে কিন্তু আমরা দেখতে পারি না, যে ইঞ্জিনটা, ওয়েবসাইটের ইঞ্জিনটা সেটা আমরা দেখতে পারি না, সেটা হলো গিয়া ফ্রন্ট-এন্ড, ব্যাক-এন্ড, সরি, সেটা হলো গিয়া ব্যাক-এন্ড। সো এই দুইটা বুঝতে হবে যে ওয়েবসাইটের যে দুইটা পার্ট, একটা ফ্রন্ট-এন্ড আর একটা হলো ব্যাক-এন্ড, এটা প্রথমে বুঝতে হবে। সেটাই কিন্তু আমাদের বেসিক কনসেপ্ট। এরপর আমাদের যেগুলো শিখতে হবে, আমরা এটা তো প্রায় সবাই জানি। এরপর আমাদের যেটা শিখতে হবে সেটা হলো এইচটিএমএল। এইচটিএমএল হলো কি? এইচটিএমএল হলো গিয়ে একটা ল্যাঙ্গুয়েজ, যেখানে আমাদের কিন্তু ওয়েবসাইট তৈরি করতে যে আমাদের অনেক কোডিং, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, সেই সেক্টরটাই। এইচটিএমএল কি হলো? এইচটিএমএল হলো একটি ল্যাঙ্গুয়েজ, একটি হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেখান দিয়ে আমরা মূলত ওয়েবসাইট ওয়েবসাইট তৈরির যে স্ট্রাকচারটা আছে সেটা তৈরি করি। প্রথমে আপনারা এটা বুঝুন যে আমাদের একটি ওয়েবসাইট তৈরি করতে মূলত আমাদের তিনটা ল্যাঙ্গুয়েজ, যেমন একটি হলো এইচটিএমএল, সিএসএস, আর একটা হলো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কিন্তু আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য জাভাস্ক্রিপ্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে সেটা কিন্তু ভালো করে শিখতেই হবে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হয়তো আমরা অনেকেই জানেন, যে যারা কোডিং বা প্রোগ্রামিং হয়তো আপনারা অনেকেই জানেন, এটা নিয়ে আসলে বলার কিছু নেই। কিন্তু জাভাস্ক্রিপ্ট হলো গিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা আপনার ভালোভাবে শিখতেই হবে। কিন্তু সেই জাভাস্ক্রিপ্ট শেখার আগে আপনাদের যেটা শিখতে হবে এইচটিএমএল। এইচটিএমএলও একটি জাভাস্ক্রিপ্টের মতোই ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটাকে আমরা অনেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেবে থাকি। আসলে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হলো হাই এইচটিএমএল হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা খুবই সহজ, যে অনেক কঠিন বা এমন কিছু না, অনেক সহজ। এটা দিয়ে কি করি আমরা মূলত এইচটিএমএল একটা স্ট্রাকচার, বা যদি বলেন যে কঙ্কাল, ওয়েবসাইট তৈরি করার আগে যে একটা কঙ্কাল তৈরি করতে হয়, সেই ওয়েবসাইটের কঙ্কালটা তৈরি করি। এটাকে বলা হয় এইচটিএমএল, যেটা দিয়ে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার, বা যদি বলেন সহজভাবে যদি বুঝেন তাহলে সেটাকে বলা হয় কঙ্কাল তৈরি করি, যে ওয়েবসাইটটা আসলে কেমন কি হবে সেটা তৈরি করা। এখানেও কিন্তু আমাদের কোড লিখতে হয় এইচটিএমএল এ, কিন্তু এটা এটা শেখা অনেক সহজ, আপনারা তেমন ভয় পাওয়ার কিছু নেই। যেমন এখানে আছে দেখছেন ট্যাগ, আমাদের মানে এইচটিএমএল এর যেগুলো শিখতে হবে, এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করা হয়, এগুলো শিখতে হয়, যেগুলো যেমন ট্যাগ আছে এইচটিএমএল ভিতরে ট্যাগ, তারপর হ্যান্ডেলিং, প্যারাগ্রাফ, লিঙ্কস, ইমেজ, ফোরামস, এগুলো শিখতে হবে। এরপর যেটা শিখতে হবে, এরপর হলো গিয়া স্টেপ 3, যেটা হলো এটা আমাদের শিখতে হবে যে সিএসএস। মানে এইচটিএমএল শেখার পর যখন আমরা এটা পুরোপুরি পারবো, তখনই আমরা শিখবো সিএসএস। এটাও খুব সহজ, এইচটিএমএল মতোই। তো এই জিনিসটা কিন্তু আরো ইন্টারেস্টিং জিনিস। এখানে কিন্তু আমরা কি করি, এইচটিএমএল পরে শিখতে হবে। আর এটা দিয়ে একটা ওয়েবসাইটকে সুন্দর করতে হয়, যেমন এটাকে আমরা ওয়েবসাইটে আমরা কালার দিতে পারি। যেমন আমরা যে এই ওয়েবসাইটটা যে দেখছি না, এখানে এই কালার, তারপরে এখানে একটা ডিজাইন যেটা করছি না, এরকম লোগো বসানো, তারপরে এখানে এই কালার দেওয়া, এইগুলোই কিন্তু এরকম কালার দেওয়ার জন্য আমরা মূলত এইটাকে এই সিএসএস শিখবো। তো সিএসএস যেটা শিখতে হয়, এখানে কিন্তু আমরা কালার শিখবো, লেআউট শিখবো, ফ্লেক্স বক্স, গ্রিড, রেসপন্সিভ ডিজাইন। তারপরে এইচটিএমএল এবং সিএসএস এটা শিখলে আমরা মূলত একটা ওয়েবসাইটের ফ্রন্টের যে যে জিনিসটা দেখবো, যে ওয়েবসাইটটা কেমন দেখতে হবে, কেমন কি হবে, সেটা কিন্তু আমরা ডিজাইন করতে পারবো। এটাও কিন্তু কোডিং লেখার মতো। সিএসএস হলো গিয়া একটা স্টাইল ল্যাঙ্গুয়েজ, আর এইচটিএমএল হলো গিয়া একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের বেসিকটা শিখে তারপর আমাদের যেটা শিখতে হবে সেটা হলো এইচটিএমএল। এইচটিএমএল শেখার পর তারপর আমরা শিখবো সিএসএস। সিএসএস তে এখানে আমরা কি শিখবো, যেমন আমরা ওয়েবসাইট স্ট্রাকচার ডিজাইন করে, এবং তারপর ওয়েবসাইটটাকে কালার দেওয়া, তারপর এটাকে সুন্দর করে সাজানোর জন্য, সেটাকে যদি আরো সহজভাবে যদি বুঝাই, যেমন এইচটিএমএল দিয়ে আমরা ওয়েবসাইটের কঙ্কাল তৈরি করি। এরপর সিএসএস যদি বলি, যেমন সেটা হলো কি বলা যায়, রক্ত মাংস দিয়ে আসলে সুন্দর গঠনটা তৈরি করা ওয়েবসাইটে, সেটাই হলো গিয়ে সিএসএস। এরপর 4 যেটা শিখতে হবে, যেটা জাভাস্ক্রিপ্ট। এটা কিন্তু আপনাদের খুব ভালো করেই শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট হলো গিয়া, আমরা এতক্ষণ যেটা এইচটিএমএল এবং সিএসএস দেখছি না, এটা হলো গিয়া, এগুলো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এখান দিয়ে মূলত শুধু
ওয়েবসাইটটা কেমন কি দেখতে হবে সেটাই কিন্তু করা হয় এই দুইটা দিয়ে। এরপর যদি জাভা স্ক্রিপ্ট হলো ওয়েবসাইট ফাংশনারি কিন্তু এটাই হলো জাভা স্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি শিখবো? ইন্টারেক্টিভ করা হয়, যেমন জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইট ইন্টারেক্টিভ করা হয়। ইন্টারেক্টিভ যেমন এখানে আমরা যদি বলা হয় যে জাভাস্ক্রিপ্ট হলো গিয়া এটা দিয়ে আমরা মূলত ওয়েবসাইটের মূল কার্যক্রমটা মানে আমরা প্রথম কি করলাম HTML CSS দিয়ে। তো প্রথমে আমরা ওয়েবসাইটটা তো প্রায় দেখতে কিভাবে কি হবে সবগুলো বানিয়ে ফেললাম। এবার ওয়েবসাইটটা কিভাবে চলবে কিভাবে কাজ করবে সেটা শেখার জন্য আমরা মূলত জাভাস্ক্রিপ্ট শিখবো। তো জাভাস্ক্রিপ্ট এখানে শিখতে হবে কি, এখানে হচ্ছে গিয়া ভ্যারিয়েবল, ফাংশন, ডম ম্যানিপুলেশন, ইভেন্টস, তারপর ফ্যাক্ট এপিআই, এটাই শিখবো আমরা জাভাস্ক্রিপ্ট। সো এখানে কি হলো কি আমরা কিন্তু প্রথমে HTML CSS তারপর জাভাস্ক্রিপ্টও শিখলাম। জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু আমরা এখানে ফন্ট ওয়েবসাইটে যেটা বলছিলাম যে ফন্টের ডেভেলপমেন্ট আর ব্যাকএন্ড ডেভেলপমেন্ট দুটোই করতে পারি। যেমন জাভাস্ক্রিপ্ট যদি শিখি তাহলে কিন্তু আমরা কিন্তু HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট শেখার পর আমরা কিন্তু নরমালি একটি সুন্দর একটি ওয়েবসাইট বা যেকোনো কাজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো। আমরা কিন্তু তখন কিন্তু নরমালি একটা পর্যায়ে ওয়েব ডেভেলপার হতে পারবো। কিন্তু এখান দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট যখন পুরো শিখবো তখন এটা দিয়ে আমরা মূলত ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট তারপর ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট দুটোই করতে পারবো। যেমন যদি জাভাস্ক্রিপ্টে যদি আমরা ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্টের জন্য শিখতে পারি যেমন React.js, এটা হলো গিয়া কি? এটা হলো গিয়া জাভাস্ক্রিপ্টের একটি ফ্রেমওয়ার্ক যেটার নাম হলো React.js। আর এটা আপনারা যখন শিখবেন তখন আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদের কাছে কমপ্লিকেটেড মনে হতে পারে। সো এবার বুঝুন আসলে। এরপর এমনি বুঝুন যে আসলে React.js, এটা জেনে রাখুন যে React.js শুধুমাত্র একটি ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্টের এবং এটা দিয়ে মূলত আমরা ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্টটা করি। যেমন ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট হলো গিয়ে এটা যেমন একটা একটা বাটন ক্লিক করলে কি হবে, একটা দিয়ে অন্য একটা ইসে যে যায় না, এটাই মূলত জাভাস্ক্রিপ্টের মূলত ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট। এবার হলো গিয়া ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট। সো এখানে যদি আপনারা জাভাস্ক্রিপ্ট যদি শিখেন এর জন্য ব্যাক-এন্ড ডেভেলপমেন্টের জন্য শিখতে পারেন Node.js। কিন্তু তারপর আপনি যদি আরো একটি শিখতে পারেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন হলো পাইথন। এটাও যদি পাইথন শেখার পর পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হয়তো অনেকেই জানেন আপনারা, খুবই পরিচিত এবং খুবই শক্তিশালী একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো পাইথন। এবং পাইথন দিয়ে আপনারা শিখতে পারেন একটি ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য আরেকটি ফ্রেমওয়ার্ক আছে, সেটা হলো পাইথনের, সেটার নাম হলো জ্যাঙ্গো। আপনারা এটাও শিখতে পারেন এরপর জাভাস্ক্রিপ্ট শেখার পর জ্যাঙ্গো শিখতে পারেন। জ্যাঙ্গো দিয়েও সহজে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, ওয়েব ব্যাকএন্ড ডেভেলপমেন্ট খুব সহজে করা যায়। আর যদি আপনার যদি আর যদি না পারেন তাহলে আপনারা Node.js ও শিখতে পারেন। আর যদি Node.js শিখতে না চান তাহলে আপনারা পাইথনের ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য জ্যাঙ্গো শিখতে পারেন। কিন্তু আমি রিকমেন্ড করবো জ্যাঙ্গো শিখতে, কারণ জ্যাঙ্গো খুবই পপুলার। আর এটা হলো গিয়া আজকে যদি যেসব ওয়েবসাইট যদি দেখি না, যেমন আমরা যদি এই ক্রোমের ওয়েবসাইটটাও আমি শুনছি যে এখানেও কিন্তু যে প্রত্যেকটা বড় বড় ওয়েবসাইটে কিন্তু জ্যাঙ্গো ব্যবহার করা হয়েছে, কারণ এটা আপনার সিকিউরিটি পারপাস অনেক বেশি, সহজে হ্যাক করতে পারবে না। তারপর খুবই স্মুথ, তারপর খুব সহজে তৈরি করা যায়, এর জন্য জ্যাঙ্গো খুবই পপুলার। ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য আমরা পরে জ্যাঙ্গো শিখতে পারেন। তো প্রথমে আমরা কি করলাম, HTML তারপর CSS আর জাভাস্ক্রিপ্ট শিখলাম। তারপর আমরা এর জন্য ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট বা ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট কোনটা বেছে নিব। এর জন্য যদি ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট যদি বেছে নিই, এর জন্য আমরা React.js জাভাস্ক্রিপ্টের একটি ফ্রেমওয়ার্ক। আর যদি ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট শিখি তাহলে পাইথন শিখতে পারি। পাইথন শেখার পর জ্যাঙ্গো শিখতে পারি। জ্যাঙ্গো হলো পাইথনের একটি ফ্রেমওয়ার্ক ব্যাক-এন্ড ডেভেলপমেন্টের জন্য। আর বা জাভাস্ক্রিপ্টের আরেকটি ফ্রেমওয়ার্ক যেটা শিখতে পারি সেটা হলো Node.js। সো এগুলো আমরা শেখার পর এরপর কিন্তু আমরা পুরোপুরি একটা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর হতে পারি। আর যদি আমরা পুরোপুরি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চাই তাহলে আমরা React.js শিখতে পারি। এরপর আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য Node.js বা পাইথন, জ্যাঙ্গো, যে কোনো এই দুটোটাই শিখতে পারি। দুটোও শেখা যায়, কিন্তু আপনার সময় তেমন দিতে হবে। এরপর যেটা শিখতে হবে যে গিট অ্যান্ড গিটহাব, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনার শিখতেই হবে। তো এখানে তারপর গিটহাব, গিট মূলত আরেকটি, এটা মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কিন্তু এটি টার্মিনালে ব্যবহার করা হয়। এখন বললে আপনারা বুঝবেন না, আপনারা হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন। এবার গিটহাব মূলত হচ্ছে গিয়া একটি সোশ্যাল মিডিয়া বলতে পারেন, যেখানে মূলত আমরা কোড আমরা লিখে
ওয়েবসাইটে কোড লিখে আমাদের কোড আপলোড করতে পারি। এছাড়াও আমরা GitHub দিয়ে কিন্তু যখন আমরা একসাথে যখন কাজ করব, যখন প্রজেক্ট কন্ট্রোলের জন্য আমরা যখন গ্রুপ কাজ করব তখনও কিন্তু GitHub কাজে দেয়। আমরা একসাথে গ্রুপ আকারেও কিন্তু কাজ করতে পারি একটি প্রজেক্ট তৈরি করতে, একটি প্রজেক্টের জন্য। এটা হলো GitHub। এরপর হচ্ছে গিয়া ভার্সন কন্ট্রোল শেখা। এটাও GitHub দিয়ে করা, গিট দিয়ে করা হয় ভার্সন কন্ট্রোল। তারপর কোড আপলোড করা, GitHub এ কোড আপলোড করা। তারপর ভার্সন কন্ট্রোল। GitHub বলছিলাম যে একটু সোশ্যাল মিডিয়ার মতো, এখানে আমরা কোড বা আমাদের প্রজেক্টের এগুলো আপলোড করতে পারি। তারপর এখানে দেখুন কিছু আবার বলতেছে যে ফ্রন্টেড ফ্রেমওয়ার্কের জন্য যেটা শিখতে পারি, যেটা বলছিলাম যে রিয়াক্ট একটা, তারপর হলো নেক্সট জেএস। আমরা যে কোনো একটা শিখতে পারেন, বা চাইলে যদি আমরা যদি পুরোপুরি ফোকাস আমাদের রিয়াক্ট জেএস এর মধ্যেই থাকে, যেমন ফ্রন্টেড ডেভেলপমেন্টের মধ্যেই থাকে, তখন আমরা রিয়াক্ট বা নেক্সট জেএস এই দুটোই শিখতে পারি, যদি আমাদের ফোকাসে যদি শুধুমাত্র ফ্রন্টেড ডেভেলপমেন্টের মধ্যেই থাকে। এরপর হলো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট যদি আমরা শিখতে চাই, তখন আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শেখার জন্য আপনারা শিখতে পারি নোড জেএস, তারপর জ্যাঙ্গো যেটা বলছিলাম, আর লারাবেল একটি আছে। কিন্তু আমি রিকমেন্ড করবো যে নোড জেএস অথবা জ্যাঙ্গো বেশি রিকমেন্ড করতেছি, কারণ জ্যাঙ্গো সব থেকে ভালো। যে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে আমরা শিখবো নোড জেএস বা জ্যাঙ্গো। তো এখন আরেকবার বলি যে কি কি শিখবো। যে আমরা শুরুটা করব, প্রথম আমরা ইন্টারনেট বা ওয়েবসাইটের যে কি সেটা কিভাবে কাজ করে সেটা বেসিক শিখবো। এরপর আমরা HTML শিখবো, এরপর CSS শিখবো, তারপর আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো। তো এটা শেখার পর এরপর আমাদের মেইন কাজটা হবে যে আমরা কোন সাইডটা বেছে নেবো, যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট না ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। যদি আমরা শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের উপর ফোকাস করি, তখন আমরা শিখতে পারি রিয়াক্ট অথবা নেক্সট জেএস, বা আরো আছে অ্যাঙ্গুলার জেএস। এটা অপশনাল যদি শিখতে চান বা না চান। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের উপর যদি আমাদের ফোকাস থাকে, আমরা রিয়াক্ট শিখবো, নাহলে নেক্সট জেএস শিখবো। আর যদি আমাদের ফোকাস থাকে শুধুমাত্র ব্যাক এন্ড ডেভেলপমেন্টের উপর, তখন আমরা শিখবো নোড জেএস অথবা জ্যাঙ্গো। এই যে কোনো দুটো শিখতে পারি যখন আমরা মূলত HTML CSS, তারপর নোড.js অথবা জ্যাঙ্গো, তখন কিন্তু আমরা এটা শিখবো না। আর যদি আমাদের শুধুমাত্র ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, যেমন ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট দুটোই করবো, তখন আমরা যে কোনো একটা, যেমন রিয়াক্ট.js তখন করবো, রিয়াক্ট.js শিখি, রিয়াক্ট.js অথবা তারপর নোড.js অথবা জ্যাঙ্গো, যে কোনোটাই শিখি। তো এই কিন্তু তিনটি সেক্টর, আপনি এরা চাইলে যেভাবে চান সেভাবে শিখতে পারেন। এরপর হচ্ছে কি স্টেপ, তারপরে পরের বার যদি আমরা দেখি ডাটাবেস। তো ডাটাবেস কি? ডাটাবেস হলো ওয়েবসাইট দিয়ে যখন আমাদের ডাইনামিক ওয়েবসাইট গুলো, যেখানে আমরা মূলত ইউজার কে কি ব্যবহার করছে, তারপর এরকম যখন অনেক ডেটা দরকার, ইউজারের পাসওয়ার্ড বা ইউজার নেম, এসব কিছু যখন আমরা শিখবো, তখন আমাদের দরকার কিন্তু আমাদের ডাটাবেস। তখন সেটাকে সংরক্ষণ করার জন্য আমাদের ডাটাবেস দরকার। তো এর জন্য আমরা যেটা শিখতে পারি MySQL, MongoDB, যে কোনো একটা শিখতে পারি আমরা। তো এটা আমরা ডাটাবেস শেখার জন্য আমরা কোথাও যে কোনো এগুলো শিখতে পারি। এরপর যেটা ইম্পর্টেন্ট, এআই টুলস আমরা কি শিখবো, এখানে কিন্তু এআই টুল হলো গিয়ে আমাদের 2026 সালে, যেটা আমরা বলছি যে একটা গুরুত্বপূর্ণ কাজ। তো আমি প্রথমে এটা একটা জিনিস বলবো যে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে এসে আপনারা কখনোই সহজ সাইটটা বেছে নিবেন না। কারণ ওয়েব ডেভেলপমেন্ট যদি শিখতে হয়, তো কিন্তু আপনাদের একটু হার্ড সিস্টেম গুলো শিখতে হবে, যেমন আপনাদের সিস্টেম ডিজাইন করা বা এরকম থিঙ্কিং করা। তো আপনারা বুঝবো সেগুলো একটু শেখার চেষ্টা করবেন। একটু একটু হার্ড সেক্টরটা বেছে নিতে হবে, ইজি সেক্টরটা কখনোই বেছে নেব না আমরা। আমরা অবশ্যই সিস্টেম চিন্তা করার চেষ্টা করব। সো এখানে কিন্তু আমাদের ওয়েব আর একটা হলো যে এআই টুলের কিন্তু ব্যবহার করতে হবে। যখন এআই টুলের ব্যবহারের মধ্যে হলো গিয়া যে আমরা অনেক সময় এআই কোড করার সময় অনেকটা এআই এর উপর নির্ভরশীল হয়ে পারি। সো এটা করা যাবে না। এর জন্য আমাদের শিখতে হবে কি এআই কোড অ্যাসিস্ট, এআই অ্যাসিস্ট কোডিং শিখতে হবে। এআই অ্যাসিস্ট কোডিং সম্বন্ধে আমার চ্যানেল ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে আমরা কি করবে, এখানে আমরা কোড লেখার সময় এআই এর সাহায্য নেব, যেখানে আমরা মূলত মেইন কাজ করব আর এআই আমাদের মূলত অ্যাসিস্ট করবে, কোপাইলট হিসেবে কাজ করবে। তারপর এআই ওয়েবসাইট বিল্ডার, আমরা এআই পাওয়ার্ড ওয়েবসাইট তৈরি করতে পারবো। যেমন আজকাল অনেক ওয়েবসাইটে যেমন দেখছি যে এআই ওয়েবসাইটের সাথে একটি বট থাকে। যেমন অনেক যদি ই কমার্স ওয়েবসাইট দেখি, তখন সেখানে কিন্তু অনেক পাশে কিন্তু আমরা কাস্টমার সাপোর্টের জন্য বট থাকে। সো এরকম এআই ইন্টিগ্রেশন করা শিখবো। সো এটা আমরা পাইথন দিয়েও করতে পারি। পাইথন দিয়ে আমরা
এআই বা জিপিটি মডেলের অনেক এপিআই কল করতে পারি। যখন আমরা যদি যদিও যখন আমরা হার্ড কোড যদি কোনো এআই যদি বানাতে চাই তখন, যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যদি কাজ করতে যাই তখন। কিন্তু যদি আমরা না চাই তখন আমরা বিভিন্ন অটোমেশন টুল যেমন জাপিয়ার, মেক বা অ্যানিটেন শিখতে পারি। সেখান দিয়ে আমরা খুব সহজে এরকম এআই অ্যাসিস্ট্যান্ট বা এজেন্ট বানিয়ে আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবো। আমরা সেগুলো শিখবো। আর যখন আমরা যদি কোনো বড় বা ইন্ডাস্ট্রিয়াল যদি কোনো এআই এজেন্ট ইন্টিগ্রেশন করতে চাই, বড় ডাইনামিক ওয়েবসাইট, অনেক বড় বড় ওয়েবসাইট, তখন আমরা মূলত পাইথন, যেহেতু আমরা আগেই শিখবো, যদি আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট যখন শিখবো তখন পাইথন আমরা বেসিক তখন এমনি জানবো। তখন কিন্তু আমাদের এআই ইন্টিগ্রেশনটা শিখতে হবে। এআই ইন্টিগ্রেশন শিখতে পারি, যেমন সেখানে পাইথন দিয়েই আমরা সহজে এপিআই কল করতে পারবো। তো সেটাও তখন আমরা শিখতে পারবো। এরপর যখন রিয়েল প্রজেক্টে হবে, তারপর আমরা যখন সব শিখে ফেলছি, এরপর আমরা রিয়েল প্রজেক্টে তারপর আমরা পোর্টফোলিও একটি ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। তারপর ব্লগ ওয়েবসাইট, এআই টুল ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এগুলো হবে গিয়ে আমাদের প্রজেক্ট। আমরা শেখার পর কিন্তু আমাদের মূলত প্র্যাকটিস করতে হবে যে প্রজেক্ট বানানোর উপর। তারপর একটা শেষ কথা বলে যাই, যদি আপনি 2026 সালে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে চান তাহলে কিন্তু এই রোডম্যাপটা ফলো করুন, খুব সহজে শিখতে পারবেন। সো তো এইভাবে কিন্তু আপনারা ওয়েব ডেভেলপমেন্টটা শিখবেন। তো এইভাবে কিন্তু আমি বলছি যে যা বলছি এটাই কিন্তু বর্তমান 2026 সালে ওয়েব ডেভেলপমেন্ট শেখার সব থেকে সেভ ওয়ে। যে সেভ ওয়েটা আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, কিন্তু আপনারা এআই এর উপর নির্ভরশীল হবেন না। কিন্তু আপনার এআই অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু এআই এর উপর এআই কে সঠিকভাবে ব্যবহার করবেন। যেমন এআই অ্যাসিস্ট কোডিং, সেটা শিখবেন। এআই অ্যাসিস্ট কোডিং কি সেটা আমার চ্যানেলে দেওয়া হয়েছে, একটি ভিডিও আছে, সেটা দেখে আসতে পারেন। এরপর হচ্ছে কি যে কিভাবে শিখবেন, যে একটু হার্ড কোর বা একটু বেশি ইজি সেক্টরটা পেছনে না নিয়ে একটু হার্ড কোর বা সিস্টেম থিঙ্কিং করা, এটা শিখবেন। এছাড়াও আরো বলে রাখি যে আর আপনার সময় লাগতে পারে এখানে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে, আপনার মোট সময় লাগতে পারেন ধরুন 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাসের মধ্যে যদি আপনি নিয়মিত সময় দেন তো আপনি 5 থেকে 6 মাসের মধ্যেই একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি। আর আবারও বলছি যে আসলে আমার চ্যানেলে ভিডিওটা এখনো সম্পূর্ণ ভালো হচ্ছে না। আমি চেষ্টা করছি যে কোয়ালিটিফুল ভিডিও আনার জন্য। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। আর এটা কমেন্টে জানান যে পরবর্তীতে আপনি কোন বিষয় নিয়ে ভিডিও চান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।